আসসালামু আলাইকুম। বান্ধবীর সাথে তার গ্রামে গিয়ে এক ভয়ানক রিচুয়ালের সম্মুখীন হয় কিনারা, যেখানে কয়েক বছর পর পরই আত্মাদেরকে শান্ত করার জন্য নর্তকীদের বলি দেওয়া হতো। কিনারা যেহেতু নিজেও একজন নর্তকী ছিল, তাই তার সাথে সেখানে যাওয়া মাত্রই ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। কোনো এক নর্তকীর আত্মা তাকে বশে নিতে শুরু করে। কে এই আত্মা? কেন সে কিনারাকে বশ করতে চায়? কিনারা কি এই ভয়ানক রিচুয়ালের হাত থেকে বাঁচতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর পাবো আজকের এই গল্পে। ইন্দোনেশিয়ার একটা ভয়ানক গ্রামকে ঘিরে আজকের এই গল্পটি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা অন্ধকার একটা স্থানে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। দেখে বোঝাই যাচ্ছিল জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত। এখানে মেয়েটি কি করে এলো তার মেয়েটি নিজেও বুঝতে পারছিল না। সে সামনে থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। এরই মাঝে সেখানে থাকা লাইটগুলো জ্বলতে শুরু করে। দেখা যায় তার সামনে একজন মেয়ে নাচছে। মেয়েটি ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নর্তকীদের ড্রেস পরা ছিল। মেয়েটি এখানে নর্তকীর দিকে এগিয়ে যায়, তবে নর্তকী তার দিকে ঘুরে তাকাতেই সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করতে যায়। তখনই তার সামনে চলে আসে এক কালো ছায়া, যা দেখে কিনারার ঘুম ভেঙে যায়। এই মেয়েটির নাম ছিল কিনারা। সে এই অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। বুঝতে পারছিল না যে হঠাৎ করে সে এরকম স্বপ্ন প্রতিনিয়ত কেন দেখছে। আমরা জানতে পারি সে একটা বোর্ডিং স্কুলে থাকে, যেখানে মাঝরাতে এই ভয়ানক স্বপ্ন দেখার পর তার পানির তৃষ্ণা পেয়েছিল। তাই সে রুম থেকে বের হয় পানি নেওয়ার জন্য। সে ভয়ে ভয়ে আস্তে আস্তে করে পানির কাছে যায়। হঠাৎই তখন পেছন থেকে আওয়াজ হয়ে ওঠে, তবে পিছে ঘুরতে সেখানে কাউকেই দেখা যায় না। তাই কিনারা ব্যাপারটাকে ইগনোর করে পানি নিতে শুরু করে। এমন সময় সে আলোর মাঝে একটা ছায়া দেখতে পায়, যে ছায়াটিকে দেখে সে এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে দ্রুত পানি নিয়ে সে সেখান থেকে চলে যেতে চাইছিল। এমন সময় তার কাঁধে কেউ একজন হাত রাখে। পিছে ঘুরতেই সে চমকে ওঠে। তার বেস্ট ফ্রেন্ড আয়ু তাকে জন্মদিনের উইশ করার জন্য এখানে এসেছিল এবং তাকে এইভাবে ভয়ানক সারপ্রাইজ দিয়েছিল, যার ফলে সে তো অনেক বেশি ভয়ই পেয়ে গিয়েছিল। এখন তারা দুই বান্ধবী মিলে কেক খাচ্ছিল, যেখানে আমরা জানতে পারি যে সবাই ছুটিতে গিয়েছে। এখন এই বোর্ডিং স্কুলে কেউ নাই বললেই চলে। আয়ুর একাই করিডোর দিয়ে এখানে আসতে ভীষণ ভয় লাগছিল, তাই সে কিনারাকে বলে জাকার্তায় নিজের বাড়িতে যেতে। তবে কিনারা এই ছুটিতে বাড়িতে যেতে চাইছিল না, কেননা তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে তার বয়ফ্রেন্ড চিট করেছিল, আর এখন সে যে কোনোভাবে কিনারার সাথে যোগাযোগের চেষ্টা করছিল। কিনারা যদি বাড়িতে ফিরে যায় তাহলে সে সেখানে চলে আসবে তাকে ডিস্টার্ব করতে। তখন আয়ু বলে যে সে যদি বাড়িতে না যেতে চায় তাহলে তো সে আয়ুর সাথে আয়ুর গ্রামে যেতে পারে। আয়ুর গ্রামটি ডান্সারদের গ্রাম ছিল, তাই সেখানে গেলে কিনারার ভালোও লাগবে। ঐতিহ্যবাহী অনেক কিছু সে দেখতে পাবে। কিনারা এই ব্যাপারে ভেবে দেখবে বলে তাকে জানায়। আর এরপর ওই রাতে সে নিজের একটা বক্স বের করে। এই বক্সের ভেতরে তার নাচের অনেক জিনিসপত্র ছিল। সে আগে নাচতে খুব ভালোবাসতো, তবে এখন সে তা ছেড়ে দিয়েছে। এখানে আমরা তার নর্তকীর পোশাক পরা ছবিও দেখতে পাই। সেই সাথে ছিল তার বয়ফ্রেন্ডের ছবি, যেগুলো দেখে তার ভীষণ মন খারাপ হয়ে যায়। তখন সে নিজের ফোন চেক করে, যেখানে তার বয়ফ্রেন্ড আজও তাকে মেসেজ দিয়েছিল। সে বারবার তাকে তার জীবনে আবারও ফিরে যেতে বলছিল, তবে একবার ধোঁকা খেয়ে কিনারা আর তাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছিল না। তাই তো এবার আয়ুর গ্রামের ব্যাপারে সে ল্যাপটপে সার্চ করে। এখানে সে বেশ অদ্ভুত কিছু তথ্য পায়। প্রথমত, ভালো ভালো নর্তকী এই গ্রাম থেকে এসেছে, যে কারণে এই গ্রামটি বেশ ফেমাস ছিল। তবে সেটা ভ্রমণকারীদের জন্য খুব একটা ভালো বলে উল্লেখযোগ্য না। শুধুমাত্র তাই নয়, 10 বছর আগে একজন অল্প বয়সী নর্তকী গায়েব হয়ে গিয়েছিল, যাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই নিউজ পড়ে কিনারা একটু অবাক হয়। যাই হোক, এখন সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে একা না থেকে আয়ুর সাথে তার গ্রামে যাবে। পরদিন কিছু কেনাকাটার উদ্দেশ্যে তারা দুজন বের হয়। এরই মাঝে কিনারার নজর পড়ে একটি অ্যান্টিক শপের দিকে, যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি হতো। কিনারার বেশ আগ্রহ জাগে, তাই সে আয়ুকে এখানেই থাকতে বলে ওই শপে যায়। শপের ভেতরে সে বিভিন্ন জিনিসপত্র দেখছিল। এমন সময় সে সেখানে একটা শল খুঁজে পায়। এই শলটা নর্তকীরা ব্যবহার করত। সে সেটা হাতে তুলে দেখছিল। এমন সময় দোকানি সেখানে চলে আসে এবং কিনারাকে বলে এই শল তাকেই চুজ করেছে।
এই শল যাকে একবার চুজ করে তারা সারা জীবনের জন্য একত্রিত হয়ে যায়, অর্থাৎ এখন থেকে এই শল তার। একথা বলতে বলতে দোকানি তার চুল বেঁধে দেয় এবং চুলে একটা বিশেষ কাঁটা দিয়ে দেয়। এই কাঁটাটি নর্তকীদের কাঁটা ছিল। এই দুটো জিনিসের জন্যই দোকানি তার কাছ থেকে কোনো রকম টাকা রাখে না, যা দেখে কিনারা একটু অবাক হয়, সেই সাথে খুশিও হয়। সে যখন দোকান থেকে বেরিয়ে আসছিল তখন আমরা দেখতে পাই কাচের রিফ্লেকশনে তাকে দেখা গেলেও ওই দোকানিকে দেখা যাচ্ছে না, বরং সেখানে একজন নর্তকীকে দেখা যাচ্ছে। যে ব্যাপারে খেয়াল না করে কিনারা চলে যায় আয়ুর কাছে এবং তাকে এই চুলের কাঁটা এবং শল দেখায়, যেটা দেখে আয়ু একটু অবাক হয় এবং কিনারাকে বলে তার কারোর কাছ থেকে এইভাবে কোনো জিনিস নেওয়া উচিত না, বিশেষ করে পুরনো জিনিস। ব্যাপারটা বেশ ভয়ানক হতে পারে। তবে কিনারার এমনটি মনে হচ্ছিল না। সে তো চাইছিল ওই বৃদ্ধা দোকানির সাথে আয়ুর দেখা করাতে, তবে আয়ু ব্যস্ত থাকায় সেদিকে যেতে চায় না। এমন সময় ওই দোকানটি আমরা দেখতে পাই যেটা কিনা পুরোপুরিভাবে বন্ধ ছিল, বরং সেটাতে ভাড়া দেওয়ার জন্য নোটিশ লাগানো ছিল। অর্থাৎ কিনারা এমন কোনো দোকান থেকে এই জিনিসগুলো নিয়েছে যে দোকান বাস্তবে এক্সিস্টই করে না। এখন পরদিনই কিনারা তৈরি হয়ে যায় আয়ুর সাথে গ্রামে যাওয়ার জন্য। সে সবকিছু যখন গোছাচ্ছিল তখন তার নজর পড়ে ওই শলটির দিকে। এটা সে সাথে নিয়ে যাবে না, এ কারণেই সেটা আলমারির ভেতরে উঠিয়ে রাখে। আর এরপর কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়ে আয়ুর সাথে। বাসে করে একটা দীর্ঘ জার্নির পর তারা গিয়ে পৌঁছায় ওই গ্রামে। একটা গাড়িতে করে তারা গ্রামের সামনে গিয়ে পৌঁছায়। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মাঝে তারা জঙ্গল দিয়ে ভেতরের দিকে যেতে থাকে। তখনই জঙ্গলের মাঝে একটা ছোট্ট শেল্টার দেখে কিনারা সেখানে নিয়ে যায় আয়ুকে। তবে আয়ু এখানে দাঁড়াতে চাইছিল না, কারণ অল্প একটু পথ গেলেই তার বাড়ি। এমনিতেই তারা ভিজে গিয়েছে। আয়ু তাকে যেতে বললে ঠিক তখনই কিনারা যেন কিছু একটা অদ্ভুত অনুভব করে। সে কিছু গন্ধ পায় এবং শব্দ শুনতে পায়। তবে আয়ু দ্রুত তাকে যেতে বলায় সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে আয়ুর সাথে আয়ুর বাড়িতে চলে যায়। সেখানে আয়ুর মা বেশ হাসি খুশিভাবে তাদেরকে ওয়েলকাম জানায়। কিনারার সাথেও সে খুব সুন্দরভাবে কথা বলে। তবে আয়ুর বাবা রিদওয়ানের ব্যবহার বেশ অদ্ভুত ছিল। সে আয়ুর সাথে ঠিকঠাকভাবে কথা বললেও কিনারার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন কিনারার এখানে আসার ব্যাপারটা তাকে স্বস্তি দিচ্ছে না, যে ব্যাপারটা কিনারা এবং আয়ুও লক্ষ্য করে। তাই আয়ু তার বাবার ব্যবহারের জন্য তাকে সরি বলে। তখন কিনারা জিজ্ঞাসা করে আয়ু কি তার বাবা মাকে জানায়নি যে সে এখানে আসছে। উত্তরে আয়ু বলে যে সে জানিয়েছিল তার মাকে, তার বাবারও জানার কথা। হতে পারে সে কখনো কোনো ফ্রেন্ডকে নিয়ে তার বাড়িতে আসেনি, এ কারণেই তার বাবা এরকম অদ্ভুত ব্যবহার করেছে। আমরা জানতে পারি স্কুল লাইফে আয়ুর তেমন কোনো বান্ধবী ছিল না, আর এই কারণে কখনো তার কোনো ফ্রেন্ড তার বাসায় আসেওনি। এখন তারা দুজন গোসলে চলে যায়। অন্যদিকে আমরা রিদওয়ানকে দেখতে পাই যে কিনা বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। সে যেন কিছু একটা নিয়ে চিন্তিত ছিল, যে ব্যাপারটা আয়ুর মাও লক্ষ্য করে। তবে সে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিদওয়ান তাকে কিছুই বলে না। এখন গোসল করে বের হয়ে কিনারা যখন আয়ুর ঘরের দিকে যাচ্ছিল তখন আচমকা পাশের ঘরের ভেতরে সে কাউকে একটা যেতে দেখতে পায়। তার মনে হয় ভেতরে হয়তোবা আয়ু রয়েছে, তাই সে দরজার কাছে গিয়ে আয়ুকে ডাকতে থাকে। এমন সময় সেখানে রিদওয়ান চলে আসে এবং কিনারাকে বলে এটা আয়ুর ঘর না, দরজাটি লক করা ছিল। তাই কিনারাও এখানে কথা বাড়ায় না, বরং সেখান থেকে ভেতরে চলে যায়। রাতের বেলা ঘুমানোর সময় আয়ু বলে তার বাবা এমনিতে একটু অদ্ভুত, তার সাথেও সে বেশ অদ্ভুত ব্যবহার করে। আগে তো সে কোনো বান্ধবী বানাতে পারত না, আর এখনো পর্যন্ত তার বয়ফ্রেন্ড হওয়ার পারমিশন তাকে তার বাবা দেয়নি। সে এই ব্যাপারে খুবই কড়া। কিনারার মতে সে ঠিকই আছে, অল্প বয়সে প্রেম করে পরবর্তীতে মন ভাঙার থেকে তো প্রেম না করাই ভালো। সে এখানে বাবা হিসাবে রিদওয়ানের প্রশংসা করতে থাকে। তার মনে হয় রিদওয়ান অনেক ভালো একজন লোক। একথা বলতে বলতেই সে লক্ষ্য করে আয়ু তো ঘুমিয়ে পড়েছে। এদিকে তার ফোনে চার্জও ছিল না। সে চার্জার নেওয়ার জন্য নিজের ব্যাগে হাত দেয়। তখনই সে অবাক হয়ে যায়, কেননা ব্যাগের ভেতরে ছিল ওই শল, যেটা সে বাড়ির আলমারিতে রেখে এসেছিল। এটা তো এখানে আসার কথাই না। এই কারণেই কিনারা একদমই হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে কি করবে। এমন সময় সে দেখতে পায় উপরে সিলিং থেকে পানি পড়ছে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যা দেখে সে রান্নাঘরে যায় পানি আটকানোর জন্য বালতি আনতে। সে আয়ুকে আর ডাকে না। বালতি নিয়ে আসার সময় হঠাৎই জানালায় আওয়াজ হয়ে ওঠে। জানালা খোলা দেখে সে সেটা বন্ধ করে দেয়। তখনই আচমকা সোফায় রিদওয়ানকে দেখে সে চমকে ওঠে। একটু আগেও রিদওয়ান সেখানে ছিল না।
সে এখানে রিদওয়ানকে বলতে থাকে যে সে কেন রান্নাঘরে গিয়েছিল। আয়ুর ঘর থেকে যে পানি পড়ছে এই ব্যাপারটিও সে বলে, তবে রিদওয়ান কোনো রকম সাড়া দেয় না। তাই কিনারাও আর কথা না বাড়িয়ে ভেতরে চলে যায়। তখন আমরা দেখতে পাই এটা তো রিদওয়ান ছিলই না, তার দুই চোখ ছিল পুরোপুরিভাবে সাদা। সেই সাথে আসল রিদওয়ান তো তখন ঘুমছিল নিজের ঘরে, যেখানে হঠাৎই এক কালো ছায়াকে দেখা যায়, যে কিনা রিদওয়ানের কানের কাছে এসে বলে মৃত্যু তাদেরকে আলাদা করার পর্যন্ত। এ কথা বলেই গায়েব হয়ে যায়। এর ফলে রিদওয়ানের ঘুম ভেঙে যায়। এই ঘটনায় সে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তাই তো সে বিছানা থেকে উঠে নিজেদের ছবি থাকার জায়গাটিতে যায় এবং সেখানে থাকা একটা ছবি হাতে তুলে নেয়। এটা ছিল রিদওয়ানের ছোট ভাই বানিয়র ছবি। সে হয়তোবা এখন আর এই পৃথিবীতে নেই, তার ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা কিনারাকে দেখতে পাই, যার কিনা ঘুম আসছিল না। সে প্রায় সারা রাতই ওই বালতির দিকে তাকিয়েই কাটিয়ে দেয়। পরদিন সকালে আয়ু কিনারাকে নিয়ে বের হয় গ্রাম দেখানোর জন্য। সে মূলত তাকে নিয়ে যেতে চাইছিল গ্রামের নাচ শেখানোর স্কুলে, যেটা শোনার পর কিনারা যেতে চায় না। মূলত তার বয়ফ্রেন্ড একজন নর্তকীর সাথেই তাকে চিট করেছিল। তার বয়ফ্রেন্ডের সাথেই কিনারা এর আগে নাচ করত, যে কারণে সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর এরপর থেকেই সে নাচ করা বন্ধ করে দিয়েছিল। এরপরও আয়ু তাকে জোর করে নাচের স্কুলে নিয়ে আসে, যেখানে ম্যাডাম সার্তির সাথে তার পরিচয় হয়। সেই সাথে দীর্ঘ নামের একজন বাদ্যবাচকের সাথেও পরিচয় করিয়ে দেয় আয়ু। এখানে দীর্ঘ প্রথম দেখাতেই কিনারাকে পছন্দ করে ফেলে। সে যেন কিনারার দিক থেকে চোখই সরাতে পারছিল না। এমনকি ম্যাডাম সার্তি যখন বাকিদেরকে ডান্স শেখাচ্ছিল এবং কিনারা তা দেখছিল, ওই সময় আয়ু তাকে ডেকে বলে যে দীর্ঘ তার দিকেই দেখছে। কিনারাও এতে করে একটু লজ্জা পায়। এখন এরই মাঝে আয়ু সকলের সামনে গিয়ে বলে কিনারাও একজন ডান্সার। একথা বলতেই বাচ্চারা এসে কিনারাকে রিকোয়েস্ট করতে থাকে ডান্স করার জন্য। তবে কিনারা এখানে খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে যে সে অনেক আগে ডান্স করত, এখন সবকিছু ভুলে গিয়েছে। তখনই হঠাৎ করে আচমকা কিনারা নিজের সামনে তার স্বপ্নে দেখা ওই নর্তকীকে দেখতে পায়, যাকে দেখে সে যেন থমকে গিয়েছিল। আর এই জিনিসটা ম্যাডাম সার্তিও লক্ষ্য করে, তাই সে বাকি স্টুডেন্টদের সেখান থেকে ডেকে নেয়। ততক্ষণে ওই নর্তকীও সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। এখন ওই সময় আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে রিদওয়ান তার স্ত্রীর সাথে কথা বলছিল। সে বলে তার মনে হচ্ছে বানিও ফিরে এসেছে, যা শুনে তার স্ত্রী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে এবার তাহলে তার গ্রাজের শিকার কে হতে চলেছে। যার প্রতি উত্তরে রিদওয়ান বলে তার মনে হয় না এই সব কিছুর পেছনে বানিওর আত্মা রয়েছে। 10 বছর আগে যে মেয়েটি গায়েব হয়েছিল তার প্রতি বানিওর কোনো রকম ক্ষোভ ছিল না, তাই তার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। রিদওয়ানের স্ত্রীও এই ব্যাপারে ভাবতে থাকে। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আয়ু কিনারাকে দীর্ঘর ব্যাপারে খুলে বলছিল। সে জানায় দীর্ঘর চাচা এই এলাকার মধ্যে বেশ প্রভাবশালী একজন লোক, যে কিনা এই এলাকাকে অনেক উন্নত করেছে। তবে দীর্ঘর জন্য তার ভীষণ খারাপ লাগে, কেননা তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। এর উপর আবার তার একমাত্র বোনও গায়েব রয়েছে 10 বছর ধরে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি, যেটা শুনে কিনারারও তার জন্য খারাপ লাগে। এখন আয়ুর ঘুম আসায় সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতের দিকে আমরা কিনারাকে আবারও ওই পরিত্যক্ত কারখানায় দেখতে পাই, যেখানে সে সামনের দিকে হেঁটে যাচ্ছিল এবং তার সামনে ওই নর্তকী নাচছিল। সে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। এবার আমরা নর্তকীর মাথা ঘোরানোও দেখতে পাই, যা দেখে কিনারা অনেক বেশি ঘাবড়ে যায়। এমন সময় সেখানে ওই কালো ছায়াকে দেখা যায়। দেখে মনে হচ্ছিল পুরা শরীরের এক ভয়ানক আত্মা, যে কিনা ভয়ানকভাবে কিনারার দিকে এগোচ্ছিল। কিনারা কোনো মতে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। এরই মাঝে সে তার কাছে চলে আসে। সাথে সাথে কিনারার ঘুম ভেঙে যায়। সে এই ভয়ানক স্বপ্ন দেখে আবারও জেগে উঠেছিল। এমন সময় আচমকা ওই প্রেতাত্মাকে দেখা যায়, যে কিনা কিনারার কাছে এসে বলে তার সাথে যেতে, যা দেখে কিনারা ছটফট করতে থাকে এবং চিৎকার করতে থাকে। তার এত চিৎকার চেঁচামেচির পরও আয়ু ঘুম থেকে ওঠে না। সে আয়ুকে কয়েকবার ডাকেও। এমন সময় ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। কৌতূহলবশত কিনারা ওই ঘর থেকে বেরিয়ে আসে। একা একা তার ভীষণ ভয় লাগছিল। এরপরও সে আশেপাশে দেখতে থাকে, কেননা সে গুনগুনিয়ে গানের আওয়াজ শুনতে পাচ্ছিল। কোনো এক মেয়ে মিষ্টি গলায় গান গাইছিল, যা শুনে সে সেদিকে এগোতে থাকে। এমন সময় তার পেছনে আমরা ওই প্রেতাত্মাকে দেখতে পাই, যে কিনা তার দিকেই হাত বাড়িয়েছিল। যদিও এই জিনিসটা লক্ষ্য করে না কিনারা,
সে যতক্ষণে তাকায় ততক্ষণে ওই প্রেতাত্মা গায়েব হয়ে গিয়েছিল। গানের আওয়াজটা ওই দিক থেকেই আসছিল, তাই কিনারা সেদিকে এগিয়ে যায়। একটা দরজার কাছে পৌঁছাতেই মনে হয় পেছন থেকে কেউ যেন চলে গিয়েছে, যেটা অনুভব করতে পেরে কিনারা সেদিকে এগিয়ে যায়। এখন ওই গানের গলা ফলো করতে করতে কিনারা ওই ঘরের সামনে চলে আসে, যে ঘরের দরজা লক করা ছিল। সে ওই ঘরের দরজা খোলার চেষ্টা করে, তবে সেটা কিছুতেই খোলে না, যা দেখে সে চলে যাচ্ছিল। এমন সময় দরজাটি আপনা আপনি খুলে যায়। কিনারা ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে সে দেখতে পায় ওই নর্তকীকে, যাকে দেখতে আরো বেশি ভয়ানক লাগছিল। সে এখানে কিনারার দিকে ঘুরে তাকায়। কিনারা সেখান থেকে বেরিয়ে আসবে এমন সময় ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। ততক্ষণে সেখানে আয়ুও চলে এসেছিল। সে এই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হতে দেখে ফেলেছিল, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে কিনারাকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন সকালে কিনারা আয়ুকে জানায় যে ওই নর্তকীকে সে এর আগেও স্বপ্নে দেখেছে, তবে এই প্রথমবার সে ওই ঘরের ভেতরে নিজের সামনে ওই নর্তকীকে দেখল। তখন আয়ু তাকে ওই ঘরের ব্যাপারে বলে। ওই ঘরটি আসলে তার চাচা বানিওর। ঘরটি সবসময় লক করা থাকে। আয়ু নিজেও কখনো ওই ঘরে যায়নি। তার বাবা মা কখনো বানিওর ব্যাপারে তাকে কিছু বলেনি, তবে গ্রামের ভেতরে কিছু কথা প্রচলিত রয়েছে। বানিও নিজে একজন ডান্সার ছিল, সেই সাথে তার গার্লফ্রেন্ড ছিল রাতি নামক একজন মেয়ে, যে কিনা এই গ্রামেরই একজন মেয়ে ছিল। একটা সময় গ্রামবাসীরা রাগের মাথায় বানিওকে জ্বালিয়ে মেরে ফেলে। এর কারণ আয়ু জানে না। ছোটবেলা থেকে তার বাবা মা সব সময় তাকে গ্রামবাসী থেকে আলাদা রাখত, কিন্তু এরপরও সে যতটুকু শুনেছে তাতে গ্রামবাসীর বিশ্বাস বানিও প্রতি 10 বছর পর ফিরে আসে এবং কোনো নর্তকীর বলি চায়। গ্রামবাসীর মতে 10 বছর আগে দীর্জর বোনকে বানিওর আত্মাই গায়েব করেছিল, যা শুনে কিনারা বেশ ঘাবড়ে যায়। সে নিজেও তো একজন নর্তকী। তার একটু ভয় লাগছিল, এ কারণেই সে আয়ুর সাথে দীর্জর কাছে যায়, যাতে করে সে এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারে। দীর্জ তাদেরকে জানায় তার বোন গায়েব হওয়ার কিছুদিন আগ থেকেই রাতিকে নিজের স্বপ্নে দেখতে পেত। রাতি প্রায় তাকে দেখা দিত। লোকেদের ধারণা নর্তকীর বেশে এই রাতি হলো বানিওরই এক ভয়ানক রূপ। তাই তো তাকে আটকানোর জন্য প্রতি 10 বছর অন্তর দীর্জর চাচা আদি এই গ্রামের ভেতরে একটা রিচুয়ালের আয়োজন করে। আমরা এখানে এটাও জানতে পারি রিদওয়ান এবং আদির মধ্যে বেশ শত্রুতা রয়েছে। তারা একে অপরকে একদমই সহ্য করতে পারে না। আয়ু জিজ্ঞাসা করে কিনারার এখন আদির সাথে দেখা করা উচিত হবে কিনা, তবে কিনারা এমনটি চাইছিল না। সে শুধু শুধু চিন্তা করছে বলেই তার মনে হচ্ছিল। দীর্জ তখন তাকে একটা উপদেশ দেয়, যদি রাতি তার স্বপ্নে এসে তাকে নাচতে বলে তাহলে সে যেন কিছুতেই না নাচে, সে যেন এই আহ্বান প্রত্যাখ্যান করে। তারা যখন এই ব্যাপারে কথা বলছিল তখন গোপনে কেউ একজন তাদের এই সকল কথা শুনছিল। এই লোকটি আসলে দীর্জর আঙ্কেল আদি ছিল। এখন ওই রাতে আমরা রিদওয়ানকে একাকী বসে থাকতে দেখতে পাই, যেখানে তার স্ত্রী এসে তাকে চা দেয়। রিদওয়ান যেন কোনো একটা চিন্তায় মগ্ন ছিল। অন্যমনস্ক হয়েই সে চায়ের কাপটি হাতে তুলে নেয়। হঠাৎই সে চমকে ওঠে, কেননা কাপের ভেতরে চায়ের বদলে রক্ত ফুটছিল। সেই সাথে সে নিজের সামনে এক পোড়া শরীরের আত্মাকে দেখতে পায়, যে কিনা ভয়ানকভাবে তাকে জিজ্ঞাসা করে ওই নর্তকী কোথায়। সে এটা দেখে ভীষণভাবে চমকে গেলেও তার স্ত্রী কিছুই দেখতে পায় না। সে তার হুঁশ ফেরায় এবং রিদওয়ানকে জিজ্ঞাসা করে সে কি দেখেছে, তবে রিদওয়ান কিছুই বলতে চায় না। এদিকে কিনারার তো এখন ঘুমাতেও ভীষণ ভয় লাগছিল। যদি স্বপ্নে আবারও তার প্রেতাত্মা আসে। তখনই সে আবারও ওই গানের গলা শুনতে পায়। মিষ্টি কণ্ঠে কোনো এক মেয়ে গান গাইছিল। কিনারা এটা ইগনোর করে ঘুমানোর চেষ্টা করে। চোখ মেলতেই সে নিজেকে দেখতে পায় অন্য এক ঘরে, যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এটা আসলে বানিওর ঘর ছিল, ফলে সে আরো বেশি ভয় পেয়ে যায়। সে দরজা খোলার চেষ্টা করে, তবে দরজা তো লক করা ছিল। সে ওই ঘরে আটকে পড়ায় চিৎকার করে সাহায্য চায়। এমন সময় এক কণ্ঠ তাকে শান্ত হতে বলে। এখানে ওই নর্তকী অর্থাৎ রাতির ছবি ছিল, সেই সাথে বানিওর ছবিও রাখা ছিল। আর এই ছবির সামনেই ছিল একটা পোড়া ডায়েরি। ডায়েরিটি খুলতেই সে তার ভেতরে একটা কাগজ পায়, যে কাগজের উপর কিছু কথা লেখা ছিল। 2 আত্মা, 1 ভালোবাসা আর 1 প্রতিশোধ। সেই সাথে লেখা ছিল নারিক সুকমো। কিনারা এর কোনো কিছু বুঝতে পারছিল না। এমন সময় হঠাৎই ওই কণ্ঠ তাকে নাচতে বলে। বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। কিনারা কিছুতেই নিজের হাত পা নিয়ন্ত্রণে রাখতে পারছিল না।
তা আপনা আপনি ডান্স করছিল। সে আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে আটকানোর। সে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, যা শুনে ফাইনালি এবার আয়ুর ঘুম ভেঙে যায়। সে নিজের পাশে যখন কিনারাকে না পায় তখন সেও চিৎকার করতে শুরু করে, যা শুনে তার বাবা মা তার ঘরে চলে আসে এবং তারা তিনজন চলে যায় বানিওর ঘরের সামনে। তারা কিনারাকে ডাকতে থাকে, তবে ততক্ষণে ভেতরে থাকা কিনারা তো পুরোপুরিভাবে বশে চলে এসেছিল ওই আত্মার। সে এখানে ভয়ানক ওই ডান্স করতে থাকে এবং বলতে থাকে যা কিছু মাটি চাপা দেওয়া হয়েছিল সব কিছু বেরিয়ে আসবে। বাইরে থেকে আয়ু রিদওয়ানরা চেষ্টা করছিল কোনোভাবে দরজাটি খোলার, তবে তারা কিছুতেই দরজা খুলতে পারছিল না। ভেতরে যখনই কিনারার হুঁশ ফিরছিল তখনই সে চিৎকার করে কাঁদছিল, আবারও বসে চলে আসছিল ওই আত্মার। এভাবেই এক পর্যায়ে চাবিটি নিচে পড়ে যায়। রিদওয়ান নিচে হতেই সব দরজা জানালা আপনা আপনি খুলে যায়। দেখা যায় কিনারা হাওয়ায় ভাসছে এবং নাচছে। মুহূর্তের মধ্যে সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়, যা দেখে আয়ু তার কাছে ছুটে যায়। সে নিজের বান্ধবীর এই অবস্থা দেখে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল, তাই তো ওই রাতেই সে দীর্ঘর সাথে কথা বলার জন্য বেরিয়ে যেতে চায়। তখন রিদওয়ান তাকে আটকানোর চেষ্টা করে। সে আয়ুর সুরক্ষা নিয়ে চিন্তিত ছিল, তবে আয়ুর মতে রিদওয়ান সবসময় তার কাছ থেকে সব সত্য গোপন করেছে, তাকে মিথ্যা বলেছে, তাই সে আর তার কথা শুনবে না। এ কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং সরাসরি চলে যায় দীর্ঘর কাছে। সে দীর্ঘকে গিয়ে জিজ্ঞাসা করে যদি রাতি এবং বানিওর আত্মার এই গ্রামবাসীর উপরই রাগ থাকে তাহলে তার শিকার কেন কিনারা হতে চলেছে। সে তো এই গ্রামেরও না। দীর্ঘর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তবে আয়ু এখানে স্পষ্টভাবে দীর্ঘকে বলে দেয় সে আজ রাতেই কিনারাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিবে। সে এখানে কিনারাকে আর এক মুহূর্তও রাখবে না, এখানে থাকা সেফ না। একথা বলে আয়ু সেখান থেকে চলে আসে এবং তখনই কিনারাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রিদওয়ান চাইছিল না এত রাতে তারা বের হোক, তবে সে কোনোভাবে আটকাতেও পারে না। যাওয়ার সময় আয়ু এখানে কিনারার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তাকে যদি সেই গ্রামে না আনতো তাহলে হয়তো বা এত কিছু তাকে ফেস করতে হতো না। তারা এই নিয়ে কথা বলছিল, এমন সময় আচমকা কিছু লোক তাদের উপর হামলা করে। জ্ঞান ফেরার পর কিনারা নিজেকে একটা বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়, যেখানে তার পাশেই ছিল দীর্ঘ। দীর্ঘকে এইভাবে দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। সে আয়ুকে খুঁজতে আরম্ভ করে। দীর্ঘ তাকে শান্ত হতে বলে এবং বলে যে তাকে গত রাতে রিদওয়ানের লোকেরা রাস্তায় ফেলে রেখে গিয়েছিল, যেখান থেকে দীর্ঘ তাকে নিয়ে এসেছে। কিনারা এখানে আয়ুকে নিয়ে চিন্তা করছিল। সে বারবার আয়ুর কথা জিজ্ঞাসা করলে দীর্ঘ বলে আয়ুকে হয়তো বা রিদওয়ানের লোকেরা নিজেদের সাথে করে নিয়ে গিয়েছে, হয়তো বা আয়ু তার কথায় চলে এসেছে। যা শুনে এবার কিনারা তাকে জিজ্ঞাসা করে যে সে কি করে জানলো যে গতকাল রাতের ওই লোকগুলো রিদওয়ানের লোক ছিল। উত্তরে দীর্ঘ বলে এই এলাকায় শুধুমাত্র দুটো গ্রুপই চলে, একটা হলো রিদওয়ানের আর আরেকটা হলো আদির, অর্থাৎ তার চাচার। যেহেতু তার চাচা আক্রমণ করেনি এর মানে নিশ্চয়ই রিদওয়ানই তাদের উপর আক্রমণ করেছিল, হয়তোবা সে আয়ুকে তার থেকে দূর করতে চাইছিল। এ কারণেই কিনারা কি করবে বা কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। তখন দীর্ঘ বলে তার উপর ভরসা রাখতে। সে আজ রাতেই তাকে টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিবে, যাতে করে সে নিজের শহরে ফিরে যেতে পারে। এই ব্যাপারে কিনারা রাজি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই আদিকে। সে কাউকে একটা বলছিল কিনারার উপর নজর রাখতে, সে যাতে কিছুতেই পালাতে না পারে। রিচুয়াল পর্যন্ত তাকে নিয়ে আসার দায়িত্ব তার। লোকটি এখানে সবকিছু মেনে নেয়, আর তখনই আমরা জানতে পারি এই লোকটি আর কেউ নয় বরং দীর্ঘ ছিল। অর্থাৎ এই সব কিছুর পেছনে ছিল আদি এবং দীর্ঘ। তারা এই গ্রামের কোনো একটা রিচুয়ালের জন্য কিনারাকে এইভাবে আটকে রেখেছিল। অন্যদিকে আয়ু ছিল তার মায়ের সাথে। গতরাতে হামলার পর তাকে এইভাবে অজ্ঞান অবস্থায় তার বাসার সামনে ফেলে রাখা হয়েছিল, ফলে সে বর্তমানে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। এই অবস্থাতেও সে কিনারাকে খুঁজতে যেতে চাইছিল, কেননা এই গ্রামে কিনারাকে আনার ব্যাপার নিয়ে সে নিজেকেই দায়ী করছিল। সে চাইছিল না তার জন্য কিনারা কোনো রকম বিপদে পড়ুক। এরই মাঝে সেখানে রিদওয়ান চলে আসে। আয়ু তাকে জিজ্ঞাসা করে সে কিনারাকে খুঁজে পেয়েছে কিনা। রিদওয়ান জানায় যে তার লোকেরা তাকে খুঁজছে। সে এখানে আয়ুকে সান্ত্বনা দিতে এগিয়ে যায়। সাথে সাথে আয়ু তার স্থানে এক ভয়ানক ছায়াকে দেখতে পায়, যে কারণে চিৎকার চেঁচামেচি এবং ছটফট করতে থাকে। রিদওয়ান কোনো মতে তার হুঁশ ফিরায়।
সে যখন বুঝতে পারে এটা কোনো কালো ছায়া নয় বরং তার বাবা, তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মেয়ের এই অবস্থা দেখে রিদওয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে তার ভাইয়ের আত্মা আসলে কি চায়, যে কারণে সে তখনই চলে যায় বানিওর কবরের কাছে এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে এই রাগ কি 20 বছর আগের ওই রাগ? এই ক্ষেত্রে আয়ুর কি দোষ ছিল? তার কি দোষ ছিল? সে কেন নিজের ভাতিজিকে কষ্ট দিচ্ছে? সে তো তারই সন্তানের মতো। সে যেন আয়ুকে কোনোভাবে কষ্ট না দেয়। এ কথা বলে সে সেখানেই কাঁদতে থাকে। তখনই আচমকা একটা কণ্ঠ ভেসে আসে, যে কিনা তাকে বাড়িতে ফিরে যেতে বলে। দৃশ্য চলে যায় ওই রিচুয়ালের স্থানে, যেখানে মশাল হাতে দাঁড়িয়ে ছিল আদি। সে জোরে ডাক দিলে আশপাশ থেকে অনেকগুলো লোক সেখানে চলে আসে, যারা কিনা আশেপাশেই লুকিয়েছিল। তারা সকলে মশাল হাতে সেখানেই অপেক্ষা করছিল রিচুয়ালের জন্য। অন্যদিকে ওই সময় আমরা কিনারাকে দেখতে পাই, যে কিনা দীর্ঘর বোনের ঘরে দীর্ঘর বোনের ছবিগুলো দেখছিল। এমন সময় আচমকা সে আবারও ওই মিউজিকের আওয়াজ শুনতে পায়, যেটা সে কিছুতেই শুনতে চাইছিল না। এরই মাঝে ওই শল দেখা যায়, যেটা কিনা এসে তার পায়ে পেঁচিয়ে যায়। তখনই সে নিজের সামনে ওই নর্তকী অর্থাৎ রাতিকে দেখতে পায়, যে কিনা তাকে বলে ওঠে সময় চলে এসেছে। তার হাতের ইশারাতে কিনারার কিছু একটা যেন হয়ে যায়। তার শরীর থেকে কিছু একটা বেরিয়ে তার দিকে যেতে শুরু করে। সে ছটফট করতে থাকে। এরই মাঝে সেখানে চলে আসে দীর্ঘ আসা মাত্রই সে স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে আদি রিচুয়ালের জন্য সবকিছু প্রস্তুত করে ফেলেছিল। তখন সে কিনারাকে আনার জন্য দুজন লোককে পাঠিয়ে দেয়। এদিকে কিনারাকে এই গ্রামের গল্প খুলে বলছিল দীর্ঘ। সে জানায় আদি এই গ্রামের দায়িত্ব নেওয়ার পর থেকে এই গ্রামটি অনেকটা উন্নতির দিকে এগোচ্ছিল। এরই মাঝে রিদওয়ান এবং বানিও আসে এই গ্রামে থাকতে। তারা এই গ্রামে ফসল চাষ করতে শুরু করে এবং ওই ফসল গ্রামবাসীদের সাথে শেয়ারও করে। তবে ওই ফসল গ্রহণের ফলে কিছু সময়ের মধ্যেই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ে। অনেকে তো মারাও যায়, যার ফলে গ্রামবাসীরা বানিওর উপর ভীষণভাবে রেগে গিয়েছিল। তারা শাস্তি হিসাবে বানিওকে জ্বালিয়ে দিতে চাইছিল। আদি অনেক চেষ্টা করেছিল তাদেরকে আটকানোর, তবে পারেনি। ওই সময় দীর্ঘ অনেক ছোট ছিল, তার স্পষ্টভাবে কোনো কিছু তো মনে নেই। তবে সে যতটুকু জানে যে গ্রামবাসীরা বানিওকে জীবিতই জ্বালিয়ে দিয়েছিল, যে ঘটনার পর রিদওয়ানের পরিবার এই গ্রামের লোকেদের থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছিল। আর এরপর থেকেই গ্রামে সব ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। মানা হয় বানিওর আত্মা এসবের পেছনে রয়েছে। তার নিজের বোনও বানিওর শিকার হয়েছিল। এখানে তাদের এই ফ্যামিলি অ্যালবামের মধ্যে কিনারার রাতির ছবিও দেখতে পায়। এর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে দীর্ঘ জানায় তার চাচা আদি রাতিকে পছন্দ করত। বানিওর মৃত্যুর রাতে রাতি গায়েব হয়ে গিয়েছিল। অনেকের মতে সে নিজেকে ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল, যে ঘটনার পর আদি অনেক বেশি কষ্ট পেয়েছিল। এমনকি সে সারা জীবনে বিয়ে পর্যন্ত করেনি। এখন ওই সময় আমরা আয়ুকে দেখতে পাই। হঠাৎ করেই কোনো এক অশুভ শক্তি তার উপর আক্রমণ করে। সে ছটফট করতে থাকে এবং হাওয়ায় উঠে বিছানার উপর পড়তে থাকে, যা দেখে রিদওয়ান দ্রুত পবিত্র পানি হাতে তুলে নেয় এবং দোয়া কালাম পড়তে থাকে। সেই সাথে বানিওর আত্মাকে আয়ুকে ছেড়ে দিতে বলে। এভাবেই কিছু সময় করার পর আয়ু স্বাভাবিক হয়ে যায়। এরই মাঝে আচমকা বানিওর ঘর থেকে আওয়াজ ভেসে আসে, যা শুনে এবার রিদওয়ান একাই ওই ঘরে চলে যায়, সরাসরি বানিওর আত্মার সাথে কথা বলার জন্য। সে সেখানে এসে বানিওকে জিজ্ঞাসা করে কে এই সব কিছুর পেছনে আছে, সে করছে নাকি রাতি। রাতি তো তাকেই নিষেধ করেছিল কোনো রকম প্রতিশোধ নিতে। 20 বছর আগের ওই ঘটনার পেছনে কে দায়ী ছিল তার রিদওয়ানও জানে, বানিওও জানে। তাদেরকে শাস্তি না দিয়ে সে কেন আয়ুকে শাস্তি দিচ্ছে? আয়ু তার একমাত্র সন্তান, সে আর সহ্য করতে পারছে না। এই কথা বলে সে সেখানেই ছটফট করতে থাকে। তখনই আচমকা পোড়া ওই ডায়েরিটি নিচে পড়ে যায়, যার ভেতর থেকে ওই কাগজটি বেরিয়ে আসে, যেটা পড়ে সবকিছু বুঝতে পারে রিদওয়ান। তখনই আচমকা রাতির আত্মা তার কাছে চলে আসে এবং সব রহস্য রিদওয়ানের সামনে খুলে যায়। অন্যদিকে আমরা কিনারা এবং দীর্ঘকে দেখতে পাই, যাদের কাছে আদির লোক চলে এসেছিল কিনারাকে ওই রিচুয়ালের স্থানে নিয়ে যাওয়ার জন্য। যা শুনে কিনারা একটু অবাক হয়। সে বুঝতে পারছিল না তাকে কেন সেখানে যেতে হবে। দীর্ঘ বলে গ্রামের সকলের ভালোর জন্য 10 বছর অন্তর অন্তর এই রিচুয়াল করা হয়। আয়ুও সেখানে আছে, তাই সেও যেন তার সাথে সেখানে যায়।
আয়ুর কথা শুনে কিনারা রাজি হয়ে যায় এবং তাদের সাথে রওনা হয়। আস্তে আস্তে জঙ্গলের ভেতর থেকে লোকজন বের হতে থাকে এবং তাদের পেছন পেছন হাঁটতে থাকে, যা দেখে কিনারার একটু ভয় লাগছিল। তবে ধীর্য তাকে সাহস যোগায়। অন্যদিকে রিদওয়ান তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, যেখানে তার স্ত্রী তাকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। রিদওয়ান তাকে জানায় সে জেনে গিয়েছে কিনারা কোথায় আছে। সে এখানে খুশি খুশি এটাও জানায় যে রাতি এবং বানিও কেউই এই সব কিছুর জন্য দায়ী নয়। তার ভাইয়ের আত্মা খারাপ নয়, তারা সবাই মিলে সবকিছু ঠিক করে ফেলবে। ততক্ষণ পর্যন্ত সে যেন পুরো ঘরের দরজা জানালা বন্ধ করে আয়ুকে নিয়ে সেফ থাকে। আর যদি কোনো কারণে সে ফিরে না আসে তাহলে সে যেন আয়ুকে বলে রিদওয়ান তাকে অনেক বেশি ভালোবাসত। একথা শুনে রিদওয়ানের স্ত্রী অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তবে রিদওয়ানকে তো যেতেই হবে। সে বেরিয়ে পড়ে শুভকামনা নিয়ে। এদিকে রিচুয়ালের জায়গা পর্যন্ত পৌঁছাতেই কিনারা যেন অন্য এক জগতে চলে আসে। আশেপাশের সব পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছিল। আশেপাশে কেউই ছিল না, শুধু সামনে ছিল রাতি এবং বানিও। তারা দুজনে এখানে একসাথে নারীক সুকমো ডান্স পারফর্ম করছিল। এটা প্রেমিক প্রেমিকাদের নাচ, যা চিরস্থায়ী ভালোবাসাকে ইঙ্গিত করে। এভাবেই তারা নাচ করছিল এবং কিনারা তাদেরকে দেখছিল। এমন সময় দৃশ্য পরিবর্তিত হয়। ওই রাতের দৃশ্য দেখা যায় যে রাতে বানিওকে জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল। কিনারা এটা দেখে অবাক হয় যে এই গ্রামবাসীর মধ্যে আদিও ছিল, যেখানে ধীর্য তাকে বলেছিল আদি সবাইকে আটকানোর চেষ্টা করেছিল। তবে আদি তো এই সব কিছুর মূলে ছিল। এমনকি কিনারা ওই দৃশ্য দেখতে পায় যেখানে রাতের উপর নির্যাতন করছিল আদি। শুধুমাত্র তাই নয়, আদির লোকজন রিদওয়ানকে ধরেও মারপিট করছিল। অর্থাৎ এই সব কিছুর মূলে ছিল আদি। সেই হিংসার বশে এসে এই সব কিছু করেছিল। প্রথমত সে রাতিকে পছন্দ করত, কিন্তু রাতি তাকে না ভালোবেসে বেছে নিয়েছিল বানিওকে। এর উপর আবার গ্রামের মধ্যে বানিও এবং রিদওয়ানের জনপ্রিয়তা বেড়ে চলেছিল তাদের দয়াশীলতা দেখে, যে কারণে নিজের আধিপত্য বজায় রাখার জন্য আদি এই পথ বেছে নেয়। গ্রামবাসীদেরকে মিথ্যা বলে উস্কায়, যাতে করে তারা বানিওকে জ্বালিয়ে শেষ করে দেয়। এদিকে রাতিকেও সেই গায়েব করেছিল। পরবর্তীতে রাতি নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল। রিদওয়ান সবটা জানলেও তাকে এই সব কিছুর ব্যাপারে প্রতিবাদ করতে নিষেধ করেছিল রাতি। এখন কিনারা এই কল্পনার মাধ্যমে সব সত্য জেনে যায়। তবে সে কাকে বিশ্বাস করবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ধীর্যর ডাকে তার হুঁশ ফেরে। সে তাকে রিচুয়ালের স্থান পর্যন্ত নিয়ে যায়। আদি তাকে রিচুয়ালের জন্য প্রস্তুত হতে বলে, যা শুনে কিনারা ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে চলে আসে রিদওয়ান, যে কিনা চিৎকার করে কিনারাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিনারা আর কোনো কিছু না শুনেই সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে রিদওয়ানকে ধরে ফেলেছিল আদির লোকেরা। সে পালাতে পারে না। কিনারা জঙ্গলের মাঝে দিয়ে পালাচ্ছিল, যেখানে ধীর্য সহ আদির লোকেরা তার পিছু করছিল। সে একটা বড় গাছের গুড়িতে গিয়ে লুকিয়ে পড়ে, যার ফলে তারা তাকে খুঁজে পাচ্ছিল না। যদিও ধীর্য তাকে দেখে ফেলে, তবে এখানে ধীর্যর মন নরম হয়ে যায়। সেও কোথাও না কোথাও চাইছিল না যে কিনারা যাতে ধরা পড়ুক, তাই সে বাকিদেরকে সেখানে খুঁজতে নিষেধ করে। তবে এমন সময় কিনারার পাশে এক ভয়ানক প্রেতাত্মাকে দেখা যায়। জঙ্গলের এই প্রেতাত্মাকে দেখে কিনারা চিৎকার করে ওঠে, যার ফলে সে ধরা পড়ে যায়। কিছু সময় পর সে নিজেকে বাধা অবস্থায় ওই রিচুয়ালের স্থানে দেখতে পায়, যেখানে চারিদিকে লোকজন তাকে ঘিরে ধরে মন্ত্র পড়ছিল। সেই সাথে তার উপর রিচুয়াল পারফর্ম করছিল আদি। এখানে তার জ্ঞান ফিরেছে দেখে রিদওয়ান চিৎকার করতে থাকে। রিদওয়ানকে সেখানেই বেঁধে রাখা হয়েছিল। সে চিৎকার করে কিনারাকে বলে সেখান থেকে উঠে পালিয়ে যেতে, যা শুনে এবার আদির রিদওয়ানের উপর রাগ হয়ে যায়। সে একটা ছুরি হাতে নিয়ে রিদওয়ানের দিকে এগিয়ে যায়, যেখানে রিদওয়ান বারবার তাকে বলতে থাকে সবকিছুর পেছনে আদি রয়েছে, এমনকি বানিওর আত্মাও কারোর ক্ষতি করছে না। সে তো শুধুমাত্র সকলকে সত্যিটা জানাতে চাইছে। সে চিৎকার করে সকলকে সত্যটা জানানোর চেষ্টা করে। তবে এতদিনে আদির আধিপত্য এত বেশি বেড়ে গিয়েছিল যে কেউ তার কথায় বিশ্বাসও করে না। সে এখানে ধীর্যকে বলে সে কি করে পারছে এই সব কিছুকে সমর্থন করতে। 10 বছর আগে তার বোনকেও তো এই বলিরই শিকার হতে হয়েছিল। সে কি জানে না, নাকি জানার পরও বাকিদের মতো অন্ধবিশ্বাসী হয়ে রয়েছে? একথা শুনে ধীর্যর চোখে পানি চলে আসে। সে কিছু বলতে পারে না। এরই মাঝে আদি রিদওয়ানের কাছে এগিয়ে আসে। তখন রিদওয়ান তার মুখে থুতু মারে, যার ফলস্বরূপ সাথে সাথে আদি তার বুকের ভেতরে ছুরিটি ঢুকিয়ে দেয়।
এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে থাকে কিনারা। সেই সাথে দীর্ঘরও ভীষণ খারাপ লাগতে থাকে, তবে সে তখনও প্রতিবাদ করতে পারে না। আর এরপর গিয়ে আদি শুরু করে দেয় রিচুয়াল। অনেকক্ষণ যাবৎ তাদের এই রিচুয়াল চলে। শুরু হয়ে যায় চন্দ্রগ্রহণ। এবার আদি কিনারাকে বলে দেওয়ার জন্য সামনের দিকে এগোতে চলেছিল। এমন সময় কিনারা ডাক শুনতে পায় রাতির, যে কিনা তাকে বারবার নাচার জন্য অনুরোধ করছিল। এক পর্যায়ে জাদুই শক্তির মাধ্যমে কিনারার হাতের বাঁধন খুলে যায়, আর এরপর সে উঠে নাচ করতে শুরু করে। সে নাচ ছিল নারিক সুকমো ডান্স, যেটা দেখা মাত্রই দীর্ঘ চিনে ফেলে। সে সাথে আদি তাকে বারবার থামতে বলে। আদি বলে দেওয়ার জন্য যে ছুরি হাতে নিয়েছিল সেটার উপর থেকে কভার সরাতে পারছিল না, যে কারণে সে কিনারাকে বলিও দিতে পারছিল না। আমরা এখানে দেখতে পাই কিনারার সাথে বানিওর আত্মাও নাচছে। এরই মাঝে ফাইনালি দীর্ঘ নিজের মন শক্ত করে এবং হামলা করে আদির উপর, যা দেখে আদি ভীষণভাবে রেগে যায়। সে দীর্ঘকে আঘাত করতে আরম্ভ করে। সে এটা মেনেই নিতে পারছিল না যে দীর্ঘ তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই তো সে রাগের মাথায় সিদ্ধান্ত নেয় যে সে দীর্ঘকেও জ্বালিয়ে শেষ করে দিবে। সে তাকে ফেলে দিয়ে তার দিকে আগুন নিয়ে এগিয়ে যায়। তখনই দীর্ঘ লাথি মেরে তার হাত থেকে আগুন ফেলে দেয়, আর এরপর সে বাঁশের ভেতরে থাকা তেল মুখে নিয়ে সেটা মেরে দেয় আদির দিকে, যার ফলে আদির পুরো শরীরে আগুন ধরে যায়। আর এই আগুনের ফলে চারিদিকেও আগুন লেগে যায়। সেখানে থাকা সকলে পালাতে আরম্ভ করে। ততক্ষণে কিনারা সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। মূলত সে ছিল আত্মাদের জগতে, যেখানে তার সামনে ছিল রাতি এবং বানিও। তারা তাকে ধন্যবাদ জানায় তাদের আত্মাকে মুক্তি পেতে সাহায্য করার জন্য। এই নারিক সুকমোর মাধ্যমে তাদের আত্মা মুক্তি পেয়েছে। রাতি তাকে আরও বলে সে যেন কখনো নাচ করা বন্ধ না করে। এরই মাঝে দীর্ঘর ডাকে কিনারার হুঁশ ফেরে। জ্ঞান ফিরতেই সে কান্নায় ভেঙে পড়ে, আর এরপরই সে সরাসরি চলে যায় রিদওয়ানের কাছে। সে তখন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। গ্রামবাসীরাও শেষমেশ বুঝতে পেরেছিল এই সব কিছুর জন্য কে দায়ী। তারা এখন রিদওয়ানকে সাহায্য করতে চাইছিল, তবে এখন আর তো তা সম্ভব না। শেষ সময়ে রিদওয়ান কিনারাকে বলে আয়ুর দিকে খেয়াল রাখতে এবং আয়ুকে জানাতে যে কেন তার বাবা সবকিছু থেকে তাকে দূরে রাখত। এখন আর তার ভয় পাওয়ার কিছুই নেই। সে নিজের পছন্দ মতো জীবন বেছে নিতে পারে। একথা বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যা দেখে কিনারা কান্নায় ভেঙে পড়ে। পরদিন তার কবরের পাশে আয়ু এবং তার মাকে দেখা যায়, যারা কিনা রিদওয়ানকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়েছিল। কিনারা তাদেরকে সব ঘটনা খুলে বলে। তারা বুঝতে পারে রিদওয়ান কত ভালো একজন লোক ছিল। এখন সময় এসে গিয়েছিল এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার। কিনারা তার ওই শলটা যাওয়ার আগে ঝিলের পানিতে ফেলে দেয়, কেননা এই সব কিছু শুরুই হয়েছিল ওই শাল থেকে। আর এরপর দুই বান্ধবী মিলে যখন গ্রামের পথ দিয়ে বাইরের দিকে যাচ্ছিল, তখন তাদেরকে দূর থেকে দেখতে থাকে ম্যাডাম সার্তি। এখানে আমরা জানতে পারি নাচের শিক্ষিকা ম্যাডাম সার্তি আসলে রাতির মা ছিল। সে রাতির ছবি বুকে নিয়ে তার কথা মনে করছিল। গ্রামবাসীরা এখন আর তার মেয়েকে ঘৃণা করে না। এই ব্যাপারটা তার জন্য গর্বের। অন্যদিকে আমরা কিনারা এবং আয়ুকে দেখতে পাই, যারা কিনা জঙ্গলের পথ ধরে গ্রামের শেষে গিয়ে পৌঁছায়, যেখানে অলরেডি তাদের জন্য অপেক্ষা করছিল দীর্ঘ। দীর্ঘ সিদ্ধান্ত নিয়েছিল যে সে কিনারাদের সাথে তাদের শহরে যাবে। এর কারণ কিনারা জিজ্ঞাসা করলে আয়ু হাসতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানত দীর্ঘ কিনারাকে পছন্দ করে, আর এ কারণেই সে তার সাথে যেতে চাইছে। কিনারাও ব্যাপারটা বুঝতে পারছিল। সে নিজেও আসলে দীর্ঘকে পছন্দ করত, যে কারণে সেও আর কথা বাড়ায় না। এখন তারা গাড়িতে করে শহরের দিকে রওনা দেয়, যেখানে কিনারা ফোন বের করার জন্য তার ব্যাগ খুলতেই হতবাক হয়ে যায়, কেননা লাল ওই শাল আবারও তার ব্যাগে ফিরে এসেছিল। এ যেন তার পিছুই ছাড়ছিল না। কিনারা এর কারণ বুঝতে পারে না। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।